বিশ্বকাপে শ্রীলঙ্কার দিয়ে ১২৫ রানের টার্গেটে শেষে এসে স্নায়ুর চাপে বাংলাদেশ ফারুকি রাশিদ নৈপুণ্যে নিউজিল্যান্ডকে হারালো আফগানরা। চতুর্থ শ্রেণীর কর্মচারী থেকে হাজার কোটি টাকার মালিক দিলীপ কুমার সামান্য চিকিৎসক থেকে হোমিও বোর্ডের চেয়ারম্যান ১৬ বছর ধরে আছেন একই পদে। পাসপোর্ট জালিয়াতিতে জড়িত সাবেক সেনাপ্রধান আজিজের ভাই এবং বেনজির ভুগতে হবে দেশবাসীকে, বলছেন বিশ্লেষকরা। কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে প্রস্তাবিত কর হারে পার পেয়ে যাবেন দুর্নীতিবাজরা, বলছেন বিশেষজ্ঞরা। হার বাড়ানোর তাগিদ। এবং তীব্র গ্যাস সংকটে সিএনজি স্টেশনে যানবাহনের দীর্ঘ সারি, ভোগান্তিতে যানবাহন চালকরা, অপেক্ষমান গাড়ির ভিড়ে সড়কে যানজট। দর্শক দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সঙ্গে আছি আমি কানিজ লাবণী। দর্শক এবার চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। চতুর্থ শ্রেণীর কর্মচারী থেকে ১৫ বছরে প্রায় ১,০০০ কোটি টাকার মালিক ডক্টর দিলীপ কুমার রায় হোমিও মেডিকেলে কলেজের সামান্য চিকিৎসক থেকে রাজনীতির জাদুর ছোঁয়ায় হয়েছেন বাংলাদেশ হোমিও বোর্ডের চেয়ারম্যান। রাজনীতিকে সিদ্ধ হস্তে ব্যবহার করে রেকর্ড ৫ বারে ১৫ বছর আঁকড়ে রাখেন হোমিও বোর্ডের চেয়ারম্যান পদ। বোর্ডে দুর্নীতি করতে নীতিকে পাল্টে অনিয়মকেই তার নিয়মে পরিণত করেছেন। ছাপোষা হোমিও চিকিৎসক থেকে রাজনীতির বড় নেতা, স্বর্ণ ও ডায়মন্ড ইট ভাটা, খাদ্য ও ওষুধের অ্যাক্সেসরিজ ব্যবসায়ী এখন দিলীপ কুমার রায়। অনুসন্ধানের আজ প্রথম পর্ব, বিস্তারিত জানাচ্ছেন ফখরুল ইসলাম। ডাক্তার দিলীপ কুমার রায় প্রতিষ্ঠিত স্বর্ণ ও হিরে ব্যবসায়ী। কারখানা গড়ে ব্যবসার প্রসার ঘটিয়েছেন খাদ্য, ঔষধ ও ওষুধের অ্যাক্সেসরিজ খাতেও। ফরিদপুর বোয়ালমারীর ধোপা পরিবারের সন্তান দিলীপ কুমার ৮০-র দশকে এই হোমিওপ্যাথি মেডিকেল কলেজে ছিলেন চতুর্থ শ্রেণীর কর্মচারী। পাশাপাশি হাঁটেন রাজনীতিতে এক নেতার অনুসারী হয়ে। এরপর দিলীপ কুমারের উত্থান যত না আকাশচুম্বী ততই রহস্যে ঘেরা। জয়কালী মন্দির এলাকার এই কলেজে হোমিওপ্যাথিতে ৩ বছরের ডিপ্লোমা করেই হয়ে যান ডাক্তার দিলীপ কুমার। কলেজটিতে নথিভুক্ত হন আউটডোর চিকিৎসক ওপিডি হিসেবে। সেই সময়ের সাক্ষী কলেজটির তৎকালীন ভিপি, জিএস ও হোমিওর পরিচিত জনরা। কেয়ারটেকার হিসাবে কলেজে জয়েন করেন এটা ৮২ থেকে। তারপরে ৮৩-তে আইসা ওইখানে ওপিডিতে জয়েন করেন। তারপরে এক সময় উনি আরএমও হয়ে যান। এর কিছুদিন পরেই আবার হোমিওপ্যাথিক বোর্ডের চেয়ারম্যান করা হয়। হোমিওপ্যাথি সমাজের ম্যাক্সিমাম ক্ষুব্ধ। তিনি প্রথম পর্যায়ে বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের সেই জায়গায় কেয়ারটেকার হিসেবে তিনি চাকরি নিয়েছেন। তিনি তার পদ পদবি এবং রাজনৈতিক পরিচয় দিয়ে তিনি হোমিওপ্যাথিক বোর্ডের চেয়ারম্যান হয়েছেন। কলেজে ইনডোর চিকিৎসা ব্যবস্থা না থাকলেও ডাক্তার দিলীপ কুমার রায় রাজনৈতিক প্রভাবে হয়ে যান হোমিও জগতের একমাত্র আবাসিক চিকিৎসক আরএমও। এরপর ২০০৯ সালে দিলীপ কুমার হোমিও চিকিৎসক থেকে হয়ে যান বাংলাদেশ হোমিও বোর্ডেরই চেয়ারম্যান। আর কে সরায় তাকে? ৩ বছর মেয়াদী বোর্ডে দিলীপ কুমার রায় গুনে গুনে ৫ দফায় ১৫ বছর থেকে যান চেয়ারম্যানের পদে। অর্থের উত্থান নাকি এখান থেকেই শুরু। বোর্ডের যে বড় বড় যে নিয়োগগুলো হয়েছে বোর্ড রিলেটেড, যারা বোর্ডের বিশেষ করে বোর্ড অফিস এবং বিভিন্ন কলেজে যারা নিয়োগ দেয়, যেমন তার প্রত্যেকটা নিয়োগের থেকেই কেন দিয়েছে এটা আমরা হয়তো অবুঝার নেই, কারণ বড় অঙ্কের অর্থ লেনদেনের মাধ্যমে হয়। এবং ২০০৯ সালে বোর্ড চেয়ারম্যান হলে শূন্য থেকে ফুলে ফেঁপে বাড়তে থাকে ডাক্তার দিলীপ কুমার রায়ের সম্পদ। রাজধানীর বাইতুল মোকারমে প্রায় বাবা ধোপা ছিলেন, ওনার দাদা ধোপা ছিলেন। শুনছি স্বর্ণের দোকানের, ঠিক আছে, ওনার বড় ব্যবসা আছে। আবার এই যে ভাটা এবং ইন্ডিয়াতে ৪-৫টা বাড়ি করছে। উনি যে এত টাকার মালিক কিভাবে? গ্রামীণ জুয়েলার্স এই মার্কেটেই গড়েন বিশাল ডায়মন্ডের শোরুম। এছাড়া বসুন্ধরা সিটি শপিং মল ও নিউ মার্কেটেও প্রায় কোটি টাকা মূল্যের 2টি দোকান কিনে গ্রামীণ জুয়েলার্স ও ডায়মন্ডের ব্যবসার প্রসার ঘটান। এইসব দোকানের প্রতিটিতেই নাকি রয়েছে ২০ কোটি টাকার বেশি স্বর্ণ ও ডায়মন্ডের মজুদ। রাজধানীর মাতুয়েলে দিলীপ রায় প্রথম ব্যবসা হিসেবে প্রতিষ্ঠা করেন গ্রামীণ ফুডের এই বিশাল কারখানা। পরে মতিঝিল, বাইতুল মোকারম ও সদরঘাট সহ রাজধানীতে 4টি দোকান কিনে গড়েন গ্রামীণ ফুডের শোরুমও। ছাপোষা হোমিও ডাক্তার থেকে দিলীপ কুমার রায় এখন ইট ভাটা ব্যবসায়ীও। নিজ এলাকা ফরিদপুর বোয়ালমারী ৮৭ এলাকা আছে গোল্ডেন ব্রিক্স নামে একটি অটো ব্রিক্স কারখানা ও সাধারণ ইট ভাটা। ১৩ সেগুন বাগিচার রূপায়ণ লোটাস টাওয়ারে রয়েছে তার 2টি ফ্ল্যাট। শান্তিনগরের স্কাই ভিউ পার্ক সিটি টাওয়ারে মেয়ের নামে কেনেন আরও একটি ফ্ল্যাট। শুধু তাই নয়, পূর্বাচলে কয়েক কোটি টাকায় কেনেন আরও 5 কাঠার প্লট। রাজধানীর জয়কালী মন্দির এলাকায় দিলীপ কুমার রায় গড়ে তোলেন রায় হোমিওপ্যাথির হোলসেল ব্যবসা। ফরিদপুরে কাজী হারুন শপিং কমপ্লেক্সে রয়েছে তার আরও 2টি ফ্ল্যাট।
এছাড়া নামে বেনামে রয়েছে তার বেশ কয়েকটি বিলাসবহুল গাড়ি। চেয়ারম্যান তো অটো হয়ে গেছে, এটা হওয়া লাগে নাই। কাউন্সিলের চেয়ারম্যানটা সাময়িক, এই ধরেন আর 1 সপ্তাহ 15 দিনের ভিতর কাউন্সিল হবে। এতেই ক্ষান্ত নন দিলীপ কুমার রায়। হোমিও বোর্ডের চেয়ারম্যান হয়েই নিজ এলাকা ফরিদপুরের বোয়ালমারীতে গড়েন ডাক্তার দিলীপ কুমার রায় হোমিও মেডিকেল কলেজ। বোর্ড চেয়ারম্যানের ক্ষমতার অপব্যবহার করে ডাক্তার দিলীপ তার কলেজের নামে নেন 4 দফায় 1 কোটি টাকার বেশি অনুদান, যেখানে সারা দেশে হোমিও কলেজগুলো অর্থাভাবে জর্জরিত। দিলীপ রায় মানিকগঞ্জে গড়েন ওষুধের অ্যাক্সেসরিজের কারখানা। এছাড়া ফরিদপুর বোয়ালমারীর ধুলপুকুরিয়ায় নামে বেনামে কেনেন কয়েকশো একর সম্পত্তি। ফরিদপুরে নিজ গ্রামেও করেছেন বিলাসবহুল বাড়ি। কথিত আছে দিলীপ রায় কানাডা ও পাশের দেশ কলকাতার মধ্যম গ্রামেও বাড়ি কেনেন। হোমিওপ্যাথি বোর্ড ভেঙে হোমিও শিক্ষা ও চিকিৎসা কাউন্সিল গঠিত হলে ডাক্তার দিলীপ রায় এখন তার নির্বাহী চেয়ারম্যান। যুগ আসে যায়, হোমিও জগতে যেন দিলীপ রায়ের যোগের ক্ষয় নেই। অভিযোগ আছে হোমিও বোর্ডে 27টি নতুন কলেজের অনুমোদন দিয়ে শিক্ষক কর্মচারী নিয়োগ বদলি বাণিজ্যের সবকিছু একচ্ছত্র নিয়ন্ত্রণ করেন। আর এখান থেকেই নাকি শত শত কোটি টাকা হাতিয়ে অর্থবিত্তের কুমির বনে গেছেন ডাক্তার দিলীপ রায়। চতুর্থ শ্রেণীর কর্মচারী থেকে হোমিও ডাক্তার দিলীপ রায় শুধু হোমিও বোর্ড চেয়ারম্যানই নন, তিনি ছিলেন জুয়েলারি মালিকদের সংগঠন বাজুসের সাবেক সভাপতি, ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ঢাকা মহানগর দক্ষিণের সহসভাপতি, একই সঙ্গে বাইতুল মোকাররম দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক। সব দিকে সমানতালে আধিপত্য বিস্তারে পারদর্শী দিলীপ রায়ের এত সব বিত্ত বৈভব আর অনিয়মের রসদ নাকি তার রাজনৈতিক প্রভাব। এত সব অভিযোগের বিষয় জানতে গেলে ডাক্তার দিলীপ রায় কিছুটা স্বীকারও করে নেন। কলেজে চতুর্থ শ্রেণীতে চাকরিতে এইটাও মিথ্যা, আমি মেডিকেল অফিসার হিসেবে ঢুকছি। তো আমার দুর্নীতি কোথায়? হোমিওপ্যাথি বোর্ডের বাজেট হলো 4 কোটি টাকা। তো যদি টাকা নিয়ে নিয়োগ দেয়, মাগনা দেয়, মেধায় দেয়, এটা তো ডিসি দেবে, আমি নিয়োগ করতাম না। তো ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান জানান, দুর্নীতির আশ্রয়ে এমন অর্থবিত্তের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খতিয়ে দেখা উচিত। এই ধরনের উত্থানটা ঘটেছে, বিশেষ করে রাজনৈতিক প্রভাব, দলীয় রাজনৈতিক প্রভাব এখানে একটা মুখ্য ভূমিকা পালন করেছে। পুরো প্রাতিষ্ঠানিক প্রক্রিয়াকে এক ধরনের জিম্মি করে এই ঘটনাগুলো ঘটেছে। এবং এই ক্ষেত্রে যেহেতু রাজনৈতিক দলীয় রাজনৈতিক প্রভাবের একটা সুনির্দিষ্ট তথ্য আছে, সেই কারণেই দুদক এটা এভাবে বিষয়টি নিয়ে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করতে ব্যর্থ হয়েছে কিনা, ঘাটতি সৃষ্টি করেছে কিনা, সেটাও কিন্তু দুদকেরও এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য দায়বদ্ধ বলে আমরা মনে করি। রাজনৈতিক পরিচয়ে কোনো দুর্নীতি হলে সেই বিষয়টিও নজরে আনার তাগিদ দেন ডক্টর ইফতেখারুজ্জামান। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। ফৌজদারি মামলা চলমান থাকায় কালো টাকা সাদা করার সুযোগ পাবেন না সাবেক আইজিপি বেনজীর আহমেদ, এমনটাই জানালেন এনবিআর চেয়ারম্যান। আর প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা জানান, তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হলে ব্যবস্থা নেওয়া হবে। সে পর্যন্ত নাগরিক হিসেবে সব ধরনের অধিকার পাবেন তিনি। আরও জানাচ্ছেন আল নোমান। বাজেট উত্তর সংবাদ সম্মেলনেও ঘুরে ফিরে আসে কালো টাকা সাদা করার সুযোগ আর বেনজিরদের দুর্নীতি প্রসঙ্গ। সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ডক্টর মশিউর রহমান বলেন, তার বিরুদ্ধে নিশ্চয়ই কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হবে, তবে দেশের নাগরিক হিসাবে প্রয়োজনীয় সুরক্ষা পাওয়ারও অধিকার রাখে। নাগরিক হিসাবে তার যে অধিকার আছে সেটা থাকবে এবং বিচার ব্যবস্থাই সম্পন্ন করবে। বেনজিরও কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ পাবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তথ্যানুসন্ধানের পরই তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হতে পারে। দুর্নীতি দমন কমিশন এটাকে তথ্য অনুসন্ধান করছে। তথ্য অনুসন্ধান করার পরে তার বিরুদ্ধে নিশ্চয়ই কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তাকে দুদক সমন দিয়েছিল, কাগজের খবর অনুসারে বাইরে উনি আছেন এবং উনি সময় চেয়েছেন, দুদক তাকে সময় দিয়েছে। তবে এনবিআর চেয়ারম্যান জানান, ফৌজদারি মামলা চলমান থাকায় কালো টাকা সাদা করার সুযোগ পাবেন না সাবেক আইজিপি। ফৌজদারি প্রক্রিয়া ভিতরে আইনি প্রক্রিয়ার মধ্যে এই ধরনের বিষয় কিভাবে বৈধ হয়ে যাবে ট্যাক্স দিলে? এটা আইনি প্রক্রিয়ায় পড়ে গেছে, কেসের ভিতরে পড়ে আছে। আল নোমান, দেশ টিভি, ঢাকা। বঙ্গবন্ধুর হত্যাকারী মোসলেউদ্দিনের সন্তানদের দেখানো পথেই হেঁটেছেন সাবেক সেনাপ্রধানের ভাই সহ আইজিপি বেনজীর আহমেদ। অপকর্ম থেকে পার পেতে প্রত্যেকেই পাসপোর্ট জালিয়াতির মতো পথ বেছে নিয়েছেন। বিশ্লেষকরা বলছেন, কয়েকজন ব্যক্তির এমন কর্মে পাসপোর্ট অবনমন হলে ভুগতে হবে পুরো দেশবাসীকে।
নূপুর মাহমুদের রিপোর্ট। 2020 সালে র্যাবের মহাপরিচালক থাকাকালীন পাসপোর্টে নবায়ন করেন বেনজির আহমেদ। সে সময় পেশা লুকিয়ে লিখেন প্রাইভেট জব আর ঠিকানাও দেন ভুল। সাবেক আইজির আগে একই পথে পাসপোর্টে নিজের নাম সহ পিতামাতার নাম পর্যন্ত পরিবর্তন করেন সাবেক সেনাপ্রধানের দুই ভাই হারিস ও জোসেফ। বিস্ময়কর তথ্য, বঙ্গবন্ধুর হত্যাকারীর সন্তানরাও জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টে পরিবর্তন করেছেন বাবার নাম, যা উঠে এসেছে খোদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নথিতে। জালিয়াতির পুরো প্রক্রিয়ায় নির্বাচন কমিশন ও পাসপোর্ট অধিদপ্তরের অসাধু কর্মকর্তারা জড়িয়েছেন কোনো না কোনো পর্যায়ে। টিআইবি বলছেন এসব পাসপোর্টে একাধিকবার দেশ ভ্রমণে কোনো বাধার সম্মুখীন না হওয়া সেটাই প্রমাণ করে। তারা যেভাবে অনিয়মগুলো সংগঠিত করেছেন, ব্যাপক অন্যান্য বড় ধরনের দুর্নীতির পাশাপাশি এই যে জালিয়াতিমূলক পাসপোর্ট জালিয়াতি দুইটি ক্ষেত্রেই এটি কিন্তু সেই দৃষ্টান্ততেই প্রমাণ করে যে আসলে আমাদের রাজনৈতিক দুর্বৃত্তায়নের ফলে এক ধরনের ফ্র্যাঙ্কেনস্টাইন ক্রিয়েট হয়ে গেছে, যে ফ্র্যাঙ্কেনস্টাইন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। বাইরে চলে গিয়ে অবারিতভাবে ক্ষমতা ব্যবহার করে, জবাবদিহিহীনভাবে ক্ষমতা ব্যবহার করে নিজেরা বিভিন্ন প্রকারের সুবিধা অর্জন করে রয়েছেন। তারা বলছেন জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় প্রশ্নবিদ্ধ হচ্ছেন ঊর্ধ্বতনরাও। বহু ব্যক্তির সংশ্লিষ্টতা এক ধরনের যোগসাজশ এবং সুরক্ষা সংগঠিত হয়েছে। কাজেই এটি শুধুমাত্র যিনি সরাসরি দায়ী তাকে তার বিচারের পাশাপাশি যারা এর সাথে সহযোগিতা করেছেন, অংশীদারিত্ব করেছেন, যোগসাজশ করেছেন, সুরক্ষা দিয়েছেন এবং সুযোগ তৈরি করে দিয়েছেন, তাদের সকলকেই জবাবদিহিতে আনতে হবে। বেনজির আহমেদ কখনোই ভাবেন নাই হয়তো তার এই দুর্নীতি বা এই ধরনের অপকর্ম প্রচার হবে। এটি একটা সময় গিয়ে প্রচার হবে, তখন যিনি অপরাধ করেছেন তাকে তো দায় নিতেই হবে। যে প্রতিষ্ঠান তাকে এই অপকর্মে সহযোগিতা করেছে সেই প্রতিষ্ঠানেরও কিন্তু দায় রয়েছে। পাশাপাশি সরকার বা অথবা যারা তাকে এই সহযোগিতার বা এই ধরনের বলা যেতে পারে বড় ধরনের অপকর্ম করার সুযোগ তৈরি করে দিয়েছেন, দায় কিন্তু কোনো না কোনোভাবে তাদের উপরেও বার্তায়। এনআইডি ও পাসপোর্ট জালিয়াতির মাধ্যমে অভিযুক্তদের সবাই এখন অবস্থান করছে বিদেশে। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। দর্শক, এবার বাজেটের খবর। বাজেটে আবারও দেয়া হলো কালো টাকা সাদা করার সুযোগ। 2024-25 অর্থ বছরে মাত্র 15% কর দিয়ে অবৈধ অর্থ বৈধ করার সুযোগ দিয়েছে সরকার। যদিও বৈধ উপার্জনকারীদের দিতে হবে সর্বোচ্চ 30% কর। বিশেষজ্ঞরা মনে করছেন কর হারে এ বৈষম্যের কারণে পার পেয়ে যাবেন দুর্নীতিবাজ ও অপরাধীরা, আর উৎসাহ হারাবেন সৎ করদাতারা। সাবরিনা মজুমদারের বিশেষ রিপোর্টে দেখুন বিস্তারিত। যে সম্পদ বা আয়ের বিপরীতে কর দেয়া হয়নি কিংবা করের আওতায় আসেনি তাই হলো অপ্রদর্শিত অর্থ বা কালো টাকা। এই কালো টাকার উৎস বৈধ অবৈধ যাই হোক না কেন তা অর্থনীতির মূলধারায় আনতে 2024 থেকে 2025 অর্থ বছরে বিনা প্রশ্নে সাদা করার সুযোগ রাখা হয়েছে। এজন্য কর দিতে হবে সর্বোচ্চ 15%। তবে যারা নিয়মিত ও সৎ করদাতা তাদের জন্য এই হার 30% পর্যন্ত। প্রস্তাবিত কর হারে করমুক্ত আয়সীমা 3.5 লাখ। পরবর্তী 1 লাখ টাকায় নিয়মিত কর হার 5% আর কালো টাকার মালিকদের দিতে হবে 2.5%। পরবর্তী 4 লাখ টাকায় বৈধ আয়ের কর 10%, যেখানে অবৈধ করের হার 5%। পরবর্তী 5 লাখ টাকায় বৈধ আয়ের করের হার 15%, যেখানে অবৈধ 7.5%। অর্থাৎ বৈধ করদাতাকে সর্বোচ্চ কর দিতে হবে 30%। আবার কালো টাকা সাদা করলে কর দিতে হবে 15% পর্যন্ত। এবারের বাজেটেও সুযোগ দেওয়া হয়েছে কালো টাকা সাদা করার, কিন্তু এতে কি সমৃদ্ধ হবে দেশের অর্থনীতি, নাকি তৈরি হবে বেনজির আজিজদের মতো বড় বড় দুর্নীতিবাজ? কি বলছেন বিশেষজ্ঞরা? এইটা তো এক ধরনের ছাড়পত্র দিয়ে দেওয়া যে আপনি আয়ও কিভাবে করেছেন সেই প্রশ্নেরও সম্মুখীন হচ্ছেন না। পদক্ষেপ নেওয়া দুর্নীতির বিরুদ্ধে কিন্তু এই সরকারের ম্যান্ডেটের ভিতরেই আছে, কিন্তু যখন আমাদের এই ধরনের একটা আয়করের নতুন একটা ধারা নিয়ে আসা হয় তখন সেটা কিন্তু তার যে ঘোষিত নীতি আছে
তার সাথে সাংঘর্ষিক হয়ে যায়। তাদের বিরুদ্ধে প্রশাসনিক এবং আইনগত ব্যবস্থা চলমান থাকা উচিত, যাতে করে একটা ক্রেডিবল থ্রেট থাকে যে তারা যেন কালো টাকা বা অপ্রতিষ্ঠিত যে আয় আছে সেটা যেন সাদা করার এই সুযোগটা নেয়। চলমান ড্রাইভ দিতে হবে যে এদের বিরুদ্ধে, যাতে তারা আইনের আওতায় আসে, ধরা খেলে তাদের পানিশমেন্ট হবে, সেই ভয়ে হলেও তারা যেন এটাতে ফিরে আসে। তবে বিশেষজ্ঞরা মনে করছেন এখনও সুযোগ আছে কালো টাকা সাদা করার জন্য কর হার বাড়ানো আর সৎ উপার্জনকারীদের আয়ের উপর আয়কর কমানো, সেই সঙ্গে দুর্নীতিবাজদের আইনের আওতায় আনার কথাও বলেন তারা। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। দর্শক, সংবাদ সকালে আরো থাকছে। 11 বছরও চালু হয়নি কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল। দফায় দফায় বেড়েছে মেয়াদ, বেড়েছে খরচও, স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত মানুষ। নির্বাচনটাই যেন না হয় সেজন্য অনেক আন্তর্জাতিক চক্রান্ত ও ষড়যন্ত্র ছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সভায় এ কথা বলেন তিনি বলেন, এবারে নির্বাচনও শত বাধা অতিক্রম করে মানুষের ভোটে জয়ী হয়ে তার সরকার ক্ষমতায় এসেছে। বিরোধীদের অবস্থা খুবই করুণ বলেও জানান প্রধানমন্ত্রী। এ সময় বদলে যাওয়া বাংলাদেশকে সকলে মিলে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। সভায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনেক আন্তর্জাতিক চক্রান্ত ষড়যন্ত্র ছিল যেন নির্বাচনটাই না হয়, যেটা ছিল যে নির্বাচন যেন না হয়, নির্বাচন করা যাবে না, এই ধরনের একটা প্রক্রিয়া শুরু করেছিল। আর সেই জন্য বিরোধী দল ইলেকশনে আসবে না, কারণ তারা জানে ইলেকশন তো হবেই না, কাজেই তারা ইলেকশনে আসবে না। তো সেখানে নির্বাচন হয়ে যাওয়ার পরে একটা ছিল, চক্রান্ত ছিল। এগুলি আমরা কিছুটা বুঝতে পারি, যার জন্য এবার ইলেকশনটা আমরা একটা রিস্ক নিয়েছিলাম। রিস্কটা হলো আমি ইলেকশনটা ওপেন করে দিয়েছি। আমরা যখন নমিনেশন দিলাম সত্য, কিন্তু সেই সাথে ওপেন করে দিয়ে বললাম যে যত বড় দাঁড়াও। দর্শক, দেখছেন সংবাদ সকাল। দীর্ঘদিন ধরেই রাজধানীতে চলছে গ্যাস সংকট। গেল কয়েকদিনে বাসাবাড়ি সহ সিএনজি স্টেশনগুলোতে চলছে গ্যাসের জন্য হাহাকার। চাপ কম থাকায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও মিলছে না গ্যাস। অপেক্ষমান গাড়ির দীর্ঘ লাইন সড়কে সৃষ্টি করছে যানজট, বাড়ছে সাধারণ মানুষের ভোগান্তিও। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্টে দেখুন বিস্তারিত। দেশজুড়ে চলা তীব্র গ্যাস সংকটের ধাক্কা লেগেছে সিএনজি স্টেশনগুলোতেও। চাপ কম থাকায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না চাহিদা মতো গ্যাস। এতে বেকায়দায় চালকরা। আমার দরকার হলে যখন উৎপাদন করতে পারতাছি না, আরো বাড়াই দেয়। বাংলাদেশের টাকার অভাব আছে, সব পাম্পে এইরকম 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টাও চলে যায় এমন সময়। গাড়ির দীর্ঘ সারি পাম্প ছাড়িয়ে উঠছে সড়কে। এতে বিভিন্ন পয়েন্টে তৈরি হচ্ছে যানজট। চালকদের অভিযোগ, রাস্তায় লাইনে দাঁড়ালে হয়রানি করছে পুলিশ। ভাড়া মারতেছে না, মনে করেন গ্যাস নাই, নিতে পারি না, পুলিশ করে ডিস্টার্ব। সিরিয়াল ধরলে সার্জেন্ট ট্রাফিক পুলিশে আমরা সিরিয়াল দিলে মনে করেন কাগজপাতি আইয়া নিয়ে যায়। শুধু সিএনজি অটোরিকশা চালকই নয়, এই অবস্থা ব্যক্তিগত গাড়ি মালিকদেরও। ভুক্তভোগীরা বলছেন গ্যাস নিতেই পার হয় দিনের বেশিরভাগ সময়। মহাকালীতে প্রচন্ড সিরিয়াল, যার কারণে এই পাম্পে একটু সিরিয়াল কম পাইছি। প্রায় 2 ঘন্টা ধরে ঘুরতেছি আল্লাহ দিলে। পাম্পে 3 ঘন্টা ধরে আর কি ঘুরছি, ঘোরার পরে এই পাম্পে আমি সিরিয়াল দিয়ে 2 ঘন্টা ধরে এখন মানে কেবল লাইন দিলাম আর কি। বেশি অসুবিধায় পড়ছেন ভাড়ায় চালানো গাড়ি চালকরা। প্রয়োজনীয় গ্যাস না পাওয়ায় সামান্য আয়ে পরিবারের মুখে তুলে দিতে পারছেন না খাবার। ডেইলি যদি 6 ঘন্টা 7 ঘন্টা আমার গ্যাস পাম্পে দিতে হয়, তাহলে আমি কাজ করব কখন, আর আমি বউ হচ্ছে নিয়ে পালবো কখন? সিএনজি স্টেশন সংশ্লিষ্টরা জানান, 1 সপ্তাহ ধরে এই সংকট আরো তীব্র হয়েছে। চাপ না থাকায় দিনের বেশিরভাগ সময়ই বন্ধ রাখতে হচ্ছে পাম্প। ভোর 5টা থেকে আর সন্ধ্যা 6টা পর্যন্ত আমরা ওই গ্যাস সরবরাহ পাচ্ছি না, যার কারণে এই দীর্ঘ লাইন। ভোরে থেকে পাম্প বন্ধ, স্টেশনে কোনো গ্যাস নাই। 200 প্রেসার থাকলে ভালো হয় গ্যাসের, এখন প্রেসার আছে 100-120 প্রেসার আছে। বিশেষজ্ঞরা জানান, ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত সামিট গ্রুপের এফএসআরইউ এখনো মেরামত করা সম্ভব হয়নি, যার কারণে এই সংকট। যে জাহাজে গ্যাস এলএনজি আমদানি করে, যে জাহাজের এটা করে, তো সামিটেরটা এখন রিপেয়ারে আছে, এই কারণে একটা বন্ধ হয়ে আছে, এই কারণে গ্যাসের সংকট।
আমদানি করা গ্যাসের সরবরাহ বাড়ালে চলমান সংকট কেটে যাবে বলেই মনে করেন এ বিশেষজ্ঞ। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। দর্শক সংবাদ সকালে আরো থাকছে। জামালপুর পৌরসভার ড্রেন নির্মাণে ধীরগতি, জলাবদ্ধতায় জনজীবনে ভোগান্তি, জয়পুরহাটে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় কৃষি উৎপাদন ব্যাহত। 11 বছর পেরিয়ে গেলেও এখনো চালু হয়নি কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল। দফায় দফায় বেড়েছে মেয়াদ, বেড়েছে খরচও, তবুও পূর্ণতা পায়নি প্রতিষ্ঠানটি। ফলে কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে এ অঞ্চলের লাখ লাখ মানুষ। অব্যবহারে নষ্টের শঙ্কায় শত শত কোটি টাকার চিকিৎসা সরঞ্জামগুলো। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। 30 লক্ষ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রকল্পের কাজ শুরু হয় 2012 সালে। ব্যয় ধরা হয় 275 কোটি টাকা। পরবর্তীতে কয়েক দফায় বাড়ানো হয়েছে মেয়াদ, ব্যয়ও বেড়ে দাঁড়িয়েছে 700 কোটিতে। তবুও 11 বছর পেরিয়ে গেলেও এখনো পূর্ণতা পায়নি হাসপাতালটি। শুধুমাত্র চালু করা হয়েছে বহির্বিভাগ। অব্যবহারে নষ্টের সংখ্যায় শত শত কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম। ফলে কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে এ অঞ্চলের লাখ লাখ মানুষ। আমরা যারা স্থানীয় আছি আমরা অনেক সময় হিমশিম খাই, আমরা বেড পাই না, আমরা আমাদের পেশেন্ট নিয়ে এসে ফ্লোরে কষ্ট করি। তো এইভাবে কতদিন? ভিতরে ঢোকার মতো পরিবেশ নাই, একটা যে ট্রলি নিয়ে যাবে রোগী নিয়ে যাবে সে পরিবেশও নাই, এত পরিমাণ রোগীর চাপ। আর এখানে সেবা লোকজনের সেবা পাওয়ার থেকে আর ভোগান্তি বেশি হয়। তো মেশিনারি থাকার পরেও এই হসপিটালটা চালু হচ্ছে না, কুষ্টিয়া মেডিকেল কলেজ হসপিটালটা। তো আমাদের দাবি খুব দ্রুত এই হসপিটালটা চালু করার জন্য। তবে হাসপাতাল চালু না হলেও 2 বছর আগে শুরু হয়েছে মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রম। আমাদের ক্যাম্পাসে যদি হসপিটালটা যদি চালু হয়ে যেত, হসপিটাল চালু হলে আমাদের ওয়ার্ক করতে সুবিধা হতো। আমরা চাচ্ছি যে দ্রুত হসপিটালটা চালু হোক, এতে আমাদেরও সুবিধা হবে, আমাদের ইন্টার্ন ভাইদেরও সুবিধা হবে। এ বিষয়ে প্রকল্প পরিচালকের ওপর দোষ চাপিয়ে হাসপাতালের পরিচালক বলছেন, চিকিৎসা সরঞ্জাম অনেক আগে কেনা হলেও তা এখনো বুঝে পাননি তারা। সব বুঝে পেলে দ্রুতই চালু হবে হাসপাতালের স্বাস্থ্যসেবা। জানা মতে তিনি এনে অনেক আইগুলো নিয়ে এসেছে, কিন্তু এগুলো সার্ভে হওয়ার পরে তিনি আমার কাছে জমা দেবেন, কিন্তু সেই কাজটা এখনো হয়নি। কি কারণে তার কাজগুলো বিঘ্ন হচ্ছে তিনি আমার কাছে এগুলো উপস্থাপন করেননি। 2012-13 অর্থ বছরে শুরু হওয়া কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের নির্মাণ কাজে ওঠে অনিয়মের অভিযোগ। ভবনের নকশা পরিবর্তন সহ নানা অনিয়মের সত্যতাও মেলে আইএমইডির অনুসন্ধানে। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। দর্শক দেখছেন সংবাদ সকাল। সবজির বাজার দর সম্পর্কে জানাতে সরাসরি যুক্ত হবেন আমাদের সহকর্মীরা। পাবনা থেকে যুক্ত হবেন সহকর্মী এস এ আসাদ ও কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সুমন কবির। আমরা প্রথমেই চলে যাচ্ছি পাবনায়। আসাদ, পাবনায় সবজির আজকের বাজার দর কেমন দেখছেন, কি বলছেন ক্রেতা বিক্রেতারা, কি তথ্য রয়েছে জানাবেন। ধন্যবাদ লাবণী, আপনি যেমনটি বলছিলেন আসলে পাবনায় এই বাজেট পরবর্তী বাজার দর তেমন কাঁচা বাজারের ক্ষেত্রে আসলে প্রভাব পড়েনি ওই সেভাবে। তবে কাঁচা বাজারের যে দ্রব্যমূল্যের দামের ঊর্ধ্বগতি আসলে সেটা এখনো লক্ষণীয়। আমরা গত সপ্তাহে যে সবজিগুলির দাম আপনার 50 টাকা, সেটা এখন 55-60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। একই সাথে আসলে আমরা আজকে যেমন কাঁচা মরিচের দাম আমরা পার কেজি 160 থেকে 70 টাকা কেজি দরে পাবনার বাজারে বিক্রি হচ্ছে। এদিকে সবজিতে উৎপাদনখ্যাত পাবনার বাজারগুলিতে আসলে পটল বিক্রি হচ্ছে আপনার 70 টাকা কেজি, চিচিঙ্গা বিক্রি হচ্ছে 50 টাকা কেজি, তারপরে বেগুন বিক্রি হচ্ছে 55 থেকে 60 টাকা। এইরকম প্রত্যেকটা বাজারের দরই কিছুটা বেশি আগের থেকেই। এটা শুধু বাজেটের কারণে যে প্রভাব পড়েছে আসলে তেমনটি না। তবে আমরা কথা বলেছিলাম খুচরা এবং পাইকারি বাজার দরে ব্যবসায়ীদের সাথে, তারা যেমনটি বলছেন আসলে এই দাম গত এক সপ্তাহ ধরেই আসলে বাড়া কমা নিয়ে আসলে চলছে, এমনটি চলছিল। তবে আমরা কিছু মুদি দোকানদারের সাথে কথা বলেছিলাম, তারা যেমনটি বলেছেন যে আসলে তারা বাজেটের কথা শোনার সাথে সাথে বিশেষ করে যেমন সিগারেট পণ্যের উপর দাম বাড়িয়ে দেয় ব্যবসায়ীরা,
এরকম আসলে বাজেটকে কেন্দ্র করে আগের থেকেই দাম বেড়ে দেয়। মানে আমি এখন একটু শুনবো কাঁচা বাজারে একজন খুচরা বিক্রেতা, তার কাছে আসলে কি ধরনের দাম আপনার গত সপ্তাহের চেয়ে এই সপ্তাহে বৃদ্ধি পেয়েছে, যদি একটু জানাতেন আপনার কোন সবজির দাম কেমন? স্যার সবজির দাম এখন একটু বেশি, হঠাৎ করে ওয়েদারের রোদের কারণে গাছগুলো আর নর্মাল হয়ে যাচ্ছে, সবজি কাছেই কম ধরতেছে। এগুলা কোনো সিন্ডিকেট না, এগুলো এখন আমদানির সঙ্গে রপ্তানি। সিমি ছিল 20 টাকা, এখন হয়েছে 40 টাকা, পটল হয়েছে 40 টাকা, কাঁচামরিচ হয়েছে 160 টাকা, আলু 55 টাকা, পেঁয়াজ হয়েছে 80 টাকা। কিন্তু এই দামগুলো মাসখানেক আগে ছিল না, হঠাৎ করে শুকনা মাল কাঁচামাল দুইটাই বেড়ে গেছে। কিন্তু কাঁচামাল আমদানি কম, শুকনা মাল আমদানি কম ছিল, এখন আমদানি বেশি হওয়ার কারণে তাও দাম বেশি শুকনাগুলো। ধন্যবাদ। আপনি যেমনটি শুনছিলেন আসলে শুষ্ক মৌসুমের কারণেও কাঁচা সবজির উৎপাদন কম, এমনটি আসলে বলছেন এই স্থানীয় ব্যবসায়ীরা। তো এই ছিল আমার কাছে আসলে সর্বশেষ তথ্য। আমরা এখন চলে যাচ্ছি বাজারের সর্বশেষ তথ্য জানার জন্য কুমিল্লার সহকর্মী সুমনের কাছে। সুমন, সেখানের খবর কি একটু জানাবেন? জি আসাদ, আপনাকে আসলে ধন্যবাদ। আপনি যেটা বলছিলেন যে আপনার রাজবাড়ির যে কাঁচা বাজার, সেই কাঁচা বাজার আমরা কুমিল্লা কাঁচা বাজার একটু জানতে চাই। কুমিল্লা কাঁচা বাজার আমরা দেখেছি আসলে সবগুলো পণ্য 10 থেকে 20 টাকা বৃদ্ধি পেয়েছে। এর কারণ হচ্ছে যারা বিক্রেতা তারা বলছেন যে কুমিল্লা কাঁচা বাজার আমরা দেখেছি যে তারা বলছেন যে কুমিল্লার যে বৃষ্টি হওয়ার কারণে আসলে কাঁচা বাজার হঠাৎ করে দাম বেড়েছে এবং অনেক পণ্য তারা আসছে, পণ্য ঘাটতি রয়েছে। তবে একটা জানা কি কুমিল্লা কাঁচা বাজার আসলে বাজেটের যে বিষয়টা, তারা আসলে বাজেটের কথা তারা বলছে বাজেট হয়েছে 2 দিন হয়েছে, বাজেটে কোনো এর সাথে সম্পৃক্ততা নেই। বাজেট তারা বলছেন যে আসলে হঠাৎ করে কাঁচা বাজারের কমতি বা মার্কেটে কম থাকার কারণে দাম বৃদ্ধি পেয়েছে। তবে একটু জানা রাখি কুমিল্লা আমি দেখেছি প্রতিটা পণ্যেই, আপনি ফুলকপি বলেন, বাঁধাকপি বলেন, আর পুঁইশাক, তারপরে পটল, সবকিছুতে আসলে 10 টাকা হয়তো 15 টাকা বৃদ্ধি পেয়েছে। তবে একটু জানা রাখি কুমিল্লা কাঁচা বাজারের স্বস্তিতে নেই। আসলে মানুষ জনগণ যারা সাধারণ তারা বলছেন বাজেটের যে অবস্থা, বাজেটে আসলে মূল্যস্ফীতি, জিডিপি প্রবৃত্তি, রাজস্ব লক্ষ্যমাত্রা আসলে তারা বোঝে না সাধারণ ক্রেতারা এবং বিক্রেতা। তারা বলছেন বাজারে আসবো, ক্রয় ক্ষমতা পণ্য ক্রয় করব এবং আমরা চাই স্বস্তি বাজার, যাতে সবজি বাজার যাতে স্বস্তিতে থাকে। সবকিছু মিলিয়ে বলা যায় কুমিল্লা যে বাজার, প্রতিটা বাজারে আসলে সবজির দাম বৃদ্ধি পেয়েছে, সাথে সাথে যদি বলি অন্য পণ্য আসলে বৃদ্ধি পেয়েছে। আর আপনাকে একটা জানা রাখি কুমিল্লা যে বাজার পরিস্থিতির ক্ষেত্রে আমরা দেখেছি তারা বলছেন যারা মজুতদার রয়েছেন, ইজারাদার রয়েছেন, সবকিছু মিলিয়ে তারা আসলে বাজারটা তারা আসলে নির্ধারণ করেন, সিন্ডিকেটের মাধ্যমে তারা আসলে নির্ধারণ করে থাকেন। আজকে কোন পণ্যটা কত নির্ধারিত হবে সবকিছু মিলিয়ে বলা যায় কুমিল্লায় প্রতিটা পণ্য প্রতি কেজি আছে 70 থেকে 80 টাকা। এবং বলি কাঁকরোল, বেগুন, ঝিঙ্গা, দুন্দুল, তারপর করলা, ঢেঁড়স সবকিছুই আসলে 10 টাকার কাছে 15 টাকা বৃদ্ধি পেয়েছে। আপনাকে জানা রাখি কুমিল্লার আসলে বাজারে সবজি বাজার আসলে স্বস্তি নেই, সবকিছু মিলিয়ে বলা যায় অস্বস্তি রয়েছে কুমিল্লার সবজি বাজার। আসলে এই ছিল সর্বশেষ কুমিল্লা থেকে। ধন্যবাদ সুমন এবং আসাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, সবজির বাজারের সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা পাবনা এবং কুমিল্লা থেকে। জামালপুর পৌরসভার ড্রেনের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এলাকাবাসী বলছেন সড়ক ও জনপদ বিভাগের লোকজনকে ম্যানেজ করে দায়সারাভাবে কাজ করছে ঠিকাদার প্রতিষ্ঠান। এদিকে ধীরগতির কাজের জন্য সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, এতে ভোগান্তি বেড়েছে। সহকর্মী মেহেদি হাসানের পাঠানো তথ্যচিত্রে ফারিহা ইসলামের ডেস্ক রিপোর্ট। দেখে মনে হয় বন্যা কবলিত এলাকা, অথচ এই রাস্তাটি জামালপুর শহরের প্রধান সড়ক, যেখানে 423 কোটি টাকা ব্যয়ে 780 মিটার ওভারপাস সহ চলছে ড্রেন নির্মাণ ও পাকা সড়ক তৈরির কাজ। এতে দুর্ভোগে পড়েছেন এলাকার লোকজন সহ দূর দূরান্ত থেকে আসা যাত্রীরা। সরেজমিন গিয়ে দেখা যায় ড্রেনের কাজ ধীরগতিতে হওয়ায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। আর এ অবস্থাতেই ইট, বালি আর সামান্য পরিমাণ সিমেন্ট দিয়ে দায়সারাভাবে হচ্ছে ড্রেনের কাজ। এলাকাবাসীর দাবি নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করছে ঠিকাদার প্রতিষ্ঠান। সিমেন্ট ডালছে, বালু ডালছে আর ইট গাইতে গেছে, মনে করেন না হলো 3 ফুট নিচ এরকমভাবে গাঁথনি দিয়ে আইছে। এর কথা হইলো কোনো কেমিক্যাল ছাড়া সিমেন্ট আর বালু এটা কি পানির মধ্যে ধরে, তাও একদম ডালা বন্যার পানির মধ্যে। সবগুলো কালভার্টে ঢালাই ব্যবহার করা হয়। আমরা এখানে দেখতে পারি যে কালভার্টগুলোতে ইটের গাঁথনি দেওয়া হয়েছে, যা ভালো করে প্লাস্টারও করা হয়নি, এবং কি খুব নিম্নমানের বালি সহ রড সিমেন্ট যা আছে সবগুলোই খুবই নিম্নমানের। ভোগান্তিতে আছেন
এখন আমরা চাই যে সঠিকভাবে কাজটা হোক। 6 বছর আগে প্রধান সড়ক, ড্রেন ও ওভারপাসের কাজ পায় জামিল ইকবাল কনস্ট্রাকশন। গত বছর কাজ শেষ হওয়ার ডেডলাইন থাকলেও এখনো বাকি 20% কাজ। সড়ক ও জনপথের এই কর্মকর্তা আশাবাদী দ্রুতই শেষ হবে ড্রেনের কাজ। ড্রেনটার আউটলেট হচ্ছে আমাদের রেল ক্রসিং এর যে পৌরসভার সাথে একটা ড্রেন রয়েছে, ওইটা হচ্ছে আউটলেট। তো ওনাদের আউটলেটটাই আসলে মানে ওইখানে একটা স্ট্যাগন্যান্ট হয়ে আছে, ওইটা আমরা পরিষ্কার করে দিয়ে এটার সাথে আমরা আউটলেটটা আমাদের যে চলমান ড্রেনটা এটার সাথে আমরা লাগিয়ে দিলেই এই সমস্যাটা সমাধান হবে। আমার লোকজন এখানে কাজ করছে, এটা আশা করি শীঘ্রই এটা সমাধান হয়ে যাবে। ড্রেনটি টেকসই করার লক্ষ্যে ঠিকাদার প্রতিষ্ঠানকে ভালো মানের নির্মাণ সামগ্রী ব্যবহারের আহ্বান এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক দেখছেন